আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সারোয়ার হেসে ফেলে, মুচকি হেসে বলে, এটা চুরি করা নয়, কিনে আনা ফুল। সবাই তো ফুলের গুছিয়ে এনে সারপ্রাইজ দেয়, আমি না হয় একটা গোলাপ দিয়ে সারপ্রাইজ দিলাম। হৃদা খুশিতে লাফিয়ে ওঠে। হুট করে এগিয়ে এসে টুপ করে সারোয়ারের গালে চুমু খেয়ে আবারও দৌড়ে পালিয়ে যায়। হৃদার প্রতিটা কর্মকাণ্ডই সারোয়ারের অনেক পছন্দ, তাই তো সারাদিনের ক্লান্তিটা হৃদার হাসি মুখ দেখেই শেষ হয়ে যায়। সারোয়ার ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে হৃদা গিয়ে খাবার বাড়তে থাকে। খাবার টেবিলে কয়েক পদের খাবার দেখে সারোয়ার অবাক হয়, চোখে মুখে বিস্ময় নিয়ে বলে। এত সব তুমি করেছো? হৃদা উৎফুল্ল হয়ে বলে, হ্যাঁ আমিই করেছি, তাড়াতাড়ি খেতে আসুন, আমার রান্নার ভিডিও দেবেন। হৃদার উৎফুল্ল চেহারা দেখেই বোঝা যায় সে কতটা যত্ন নিয়ে রান্না করেছে। সারোয়ার নিজেও খুশি মনে খেতে বসে। তবে হৃদা যখন প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল তখনই সারোয়ারের চেহারায় আধার নেমে আসে। ভাত দেখেই মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে। তবে হৃদা খুশি মনেই সারোয়ারকে ভাত দিয়ে প্রথমে আলু ভর্তা দেয়। আলু ভর্তা দিয়ে নরম ভাত খেতে বেজায় কষ্ট হয়। হৃদা নিজে খেতে বসে সেটা টের পায়। ভাতের প্লেটে হাত লাগাতেই তার মেজাজ খারাপ হয়ে যায়। এত নরম হয়েছে সেটা তার একদমই পছন্দ হচ্ছে না। তবে সারোয়ার কিছু না বলেই খাওয়া শুরু করেছে। হৃদা নির্বিকার সাওয়ারের মুখের দিকে তাকিয়ে থাকে। সারোয়ার হৃদার অপেক্ষা না করে নিজেই তরকারি প্লেটে নেয়। তবে তরকারিতে হৃদা লবণ দেয়নি। লবণ ছাড়া তরকারি পুরোই অখাদ্য। তবু হৃদার সব মন রক্ষার্থে সারোয়ার চুপচাপ খেয়ে নেয়। খাবারের সময়টুকু সে একবারও হৃদার চোখের দিকে তাকায়নি, কারণ সে টের পেয়েছে হৃদা খাচ্ছে না। কারণ হৃদা নিজেও বুঝে গেছে তার রান্না কেমন হয়েছে। সারোয়ার খাওয়ার শেষে হৃদার দিকে তাকাতেই দেখে হৃদার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি হৃদার কাছে যায়। বসে থাকা হৃদার মাথা নিজের প্লেটের কাছে চেপে ধরে বলে, খাবার সামনে নিয়ে কান্না করছো কেন? হৃদা ফুপিয়ে ওঠে। হঠাৎ সে উঠেই দৌড়ে রুমের দিকে চলে যায়। সারোয়ার দীর্ঘশ্বাস ফেলে। সেই টেবিল গুছিয়ে রেখে বাসায় থাকা ইনস্ট্যান্ট নুডলস রান্না করে নেয়। আপাতত তার তাড়াহুড়োর মাঝে এটাই খাবার হিসেবে পারফেক্ট। তারপর রুমে গিয়ে দেখে হৃদা উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে এখনো কান্না করছে। কান্নার ধমকে তার শরীর কাঁপছে। সারোয়ার গিয়ে তার পাশে বসে। তাকে মৃদু ডাক দিলেও হৃদা উঠে না। শেষে সারোয়ার জোর করে হৃদাকে টেনে তুলে। এতক্ষণ কান্নার ফলে হৃদার চোখ ফুলে গেছে, নাকটাও লাল হয়ে আছে, চোখের পাপড়িগুলো ভেজা। এমন পরিস্থিতিতে হৃদাকে অসম্ভব সুন্দর লাগছে। সারোয়ার সান্ত্বনা না দিয়ে উল্টো মুগ্ধ দৃষ্টিতে হৃদার দিকে তাকিয়ে আছে। হৃদা ফুপিয়ে কান্না করে সারোয়ারের উপর ঢলে পড়ে। তখনই তার হুঁশ ফিরে। হৃদাকে বুকে আগলে রেখে বলে, আরে পাগলি, এতে কান্না করার কি আছে? ভুল তো মানুষেরই হয়। তুমি আজ পারোনি, কালকে পারবে। একটু শিখে নিলেই হবে। কয়েকবার ট্রাই করলে দেখবি তুমি কয়েকদিন রান্নার শেফে পরিণত হয়ে গেছো। হৃদা আরো কান্না করে ওঠে। দু হাতে সারোয়ারকে ঝাপটে ধরে কান্না করে বলে, আম্মু আমাকে ভালোই জেনে বারবার বলছিল যেন না আসি। আমি আসলে আপনার আরও বিপদ নাকি? রান্নাটাও পারি না, শুধু শুধু এসে আপনাকে কষ্ট দিচ্ছি আরও। ধ্যাত, বোকা মেয়ে, তুমি তো ওভার থিঙ্কিং করো কেন? আমি কি একবারে বলেছি আমার সমস্যা হচ্ছে? বরং তোমাকে পেয়ে আমার আরও ভালো লাগছে। হৃদা সারোয়ারের বুকের মাথা রেখে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আপনি মিথ্যে বলছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে খেতে, তাই না? দেখেছি তো আমি, আপনি ঠিক মতো খেতে পারেননি। আমি আর থাকবো না এখানে, আমি আর কালকেই চলে যাব। তুমি চলে গেলেই কি আমার উপকার হবে? সেই তো পরে আমাকে রান্না করে খেতে হবে, তখন তো আমার আরও কষ্ট হবে। তুমি থাকলে তো আমার রান্নাটা করতে হচ্ছে না, এটুকু তো আমার উপকার হলো। দরকার পড়লে আমি না হয় তুমি শিখিয়ে দেবো টুকটাক রান্না। হৃদা একটু কান্না থামিয়ে মাথা তুলে বলে,
আম্মু সবসময় আমায় বলতো রান্না শিখতে। আমি তখন বলতাম রান্না করা কোনো ব্যাপারই না, সব কিছু দিয়ে দুটো নাড়া দিলেই রান্না হয়ে যায়। আজকে বুঝলাম একা একা রান্না করতে গেলে কী সব বিপদে পড়তে হয়। কিন্তু গতকাল তো বিরিয়ানিটা ভালোই রান্না করলে। তখন তো আপনি ছিলেন সাথে, সবাই তো বলে বলে দিয়েছিলেন, তাই মজা হয়েছিল। সারোয়ার হেসে বলে, আমি বিরিয়ানির বটও পারি না। গতকালকে সম্পূর্ণ ক্রেডিট তোমার। তুমি রান্না করেছিলে বলে এত মজা হয়েছিল। হৃদা নাক টেনে বলে, আপনি মিথ্যে বলছেন। হুম, সম্পূর্ণ সত্যি বলছি আমি। আজকে হয়তো একটু ভুল করে ফেলেছ, বুঝতে পারিনি। মাকে ফোন করেছিলাম, আম্মু বলেছে ভাতের মধ্যেই আলু দিয়ে দিতে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমি বারবার দেখছিলাম আলু সিদ্ধ হয়নি, সেটা করতে গিয়ে ভাত নষ্ট হয়ে গিয়েছে। আর আর তরকারিতে লবণ দিতে একেবারে ভুলে গিয়েছিলাম। আমি তখন ফোনের রিলসে ডুবে গিয়েছিলাম। সারোয়ার জোরে হেসে ফেলে, হাসতে হাসতে বলে, টিভি চাচ্ছিল না সকালে? এমন হলে তো তুমি সিরিয়ালে ব্যস্ত হয়ে তরকারি পুড়িয়ে ফেলতে। টিভি না থেকে ভালো হলো বলো। হৃদা গাল ফুলিয়ে বসে। সারোয়ার তার চোখের পানি মুছে দিয়ে তাকে বসায়। আর অভিমান করতে হবে না, নুডলস করে এনেছে, খেয়ে নাও। যদিও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। হৃদার চোখে আবারও পানি চলে আসে। সে আবারও সারোয়ারের বুকে মুখ গুজে বলে, আপনি এত ভালো কেন? আমার জন্য এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কে বলেছে আমি তোমার জন্য করছি এসব? হৃদা অবাক হয়ে মাথা তুলে সারোয়ারের দিকে তাকায়। সারোয়ার তার গালে গাল ছুঁয়ে বলে, করছি তো নিজের জন্য। তোমাকে খাইয়ে সুস্থ রাখতে হবে। আমার সবটুকুই তো তুমি। তুমি সুস্থ না থাকলে আমার কি হবে? আপনার কি হবে মানে? বুঝে নাও, এতটা অবুঝ নাও তুমি। যতটা তুমি দেখাও যথেষ্ট বুঝতে। আর তুমি শুধু আমার সামনে এত অবুঝতার নাটক করো। হৃদা লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে সারোয়ারের থেকে সরে বসে, চোখ মুখ মুছে নিয়ে বলে, দিন কি রান্না করে এনেছেন? খুব খিদে পেয়েছে আমার। হৃদা নুডলসের প্লেট হাতে নিয়ে আগে সারোয়ারের দিকে বাড়িয়ে দেয়, মৃদু কণ্ঠে বলে, আপনারও খাবার মন মতো হয়নি, আগে আপনি খেয়ে নিন। সারোয়ার মানা করে না, চুপচাপ হৃদার হাত থেকে খেয়ে নেয়। হৃদা সারোয়ারকে দেওয়ার পাশাপাশি নিচেও খেতে থাকে। খাবার শেষে সারোয়ার বলে, যাক, এই সুযোগে চামচে করে হলেও তোমার হাত থেকে খাওয়া হলো আমার। এছাড়া তো যতবার গিয়েছে আমাকেই তোমায় খাইয়ে দিতে হয়েছে। সুযোগ পেয়ে সেবা নিয়েছ আমার কাছ থেকে। হৃদা খিলখিলিয়ে হেসে ফেলে, মজা করে বলে, আপনার সেবা পেতে এমন অসুস্থ আমি বারবার হতে চাই। ইস, ওই 3টা দিন অনেক সুন্দর ছিল। আমি হাত পা ভেঙে বিছানায় পড়েছিলাম আর আপনি আমার সেবা করেছিলেন। সারোয়ার থমকে বলে, বেশি হয়ে গেল না এখন? মাত্র তো বললাম তোমার সুস্থ থাকতে, আর এখন তুমি আমার নিজের অসুস্থতার কথা টেনে আনছো। না, তোমায় ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেয়ে বাদর হয়ে গেছে তুমি। হৃদা হাসতে থাকে আর সারোয়ার তাকে টেনে এনে বিভিন্ন উপদেশ দিতে থাকে। কখনো হৃদা সেসব শুনছে, তো কখনো না শুনে নিজের মতো দুষ্টুমিতে মেতে আছে। এভাবেই রাতভর তাদের খুনসুটি চলতে থাকে। আপনি খুঁজে পেয়েছেন ওই ইয়ারিংগুলো? না এনে দিলে কিন্তু আমি আপনার এই পেন্ডেন্ট নিব না। এটা কোন ধরনের ছেলে মানুষ ইরিন? এসব বাচ্চামোকেও করে? এই প্যান্ডেটটা অনেক বছর আগের কেনা, এখন ম্যাচিং জিনিস কোথায় পাবো আমি? আপনি আমায় পুরনো জিনিস দিয়েছেন, আমায় এভাবে ঠকালেন আপনি। আপনি একটু ভালো না স্যার। ইরিন কান্নার অভিনয় করতে থাকে। ফোনের ওপাশ থেকে ইরিনের অভিনয় না দেখে হৃদান এটাকে সত্যি ভেবে নেয়, তাই হকচকিয়ে গিয়ে বলে, ইরিন, শোনো আমার কথা। এটা এটা অনেক পুরনো ঠিকই, তবে আমার খুব পছন্দের একটা জিনিস ছিল। কলেজ লাইফে কিনেছিলাম। তখন তখন ভেবেছিলাম বিশেষ কাউকে দিব এটা। ইরিন অবাক হয়ে বলে, বিশেষ কেউ? আপনি কি আমায় বিশেষ কেউ ভেবেই দিলেন এটা? সিরিয়াসলি স্যার? হৃদান লজ্জায় পড়ে যায়। ইরিন তো তার স্টুডেন্ট হয়, তার উপর একদম দুষ্ট একটা মেয়ে। এখন তো তার এই কথার জন্য তাকে জ্বালিয়ে মারবে, আর ওই হয় তাই। ইরিন হেসে বলে, ও স্যার, বলুন না, আপনি সত্যি আমায় বিশেষ কেউ ভেবে দিয়েছেন। তাহলে তো আমি এটা নিজের কাছে যত্নে রেখে দেব, ফেরত দেব না। না, তুমি কালকেই নিয়ে আসবে। আমি ওই প্যান্ডেটটা ফেরত নেব।
তোমার মতো বদ মেয়েকে আর দেব না। হুস, সরুন তো, আমি সব বুঝে গেছি। কি বুঝছো? রিদান ঘাবড়ে যায়। ইরিন হেসে বলে, আপনি যে আমায় আপনার বিশেষ ছাত্রী হিসেবে ভাবেন তা আমি বুঝে গেছি। রিদান ফোঁস করে নিঃশ্বাস ফেলে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, তুমি সত্যি একটা বোকা মেয়ে, 1 নাম্বারের মাথা মোটা মেয়ে। এসব বলে ফোন কেটে দেয়। এতে ইরিন থমকে গিয়ে বলে, আমি আবার কি করলাম? নিজে গিফট দিল, আবার নিজে কেড়ে নিতে চাইলো। ঢঙ্গের বেটা মানুষ। কে ঢঙের মানুষ? পেছন থেকে ইমনের কণ্ঠ শুনে ইরিন ভাইয়ের কাছে যায়, তারপর বলে, আরে রিদান স্যার, ওই যে আমাকে খালি একটা পেন্ডেন্ট দিল না, আমি বলেছিলাম ম্যাচিং ইয়ারিং কিনে দিতে। বলে এটা নাকি অনেক আগে বিশেষ কাউকে দিবে বলে কিনেছিল, তাই ম্যাচিং ইয়ারিং খুঁজেই পাবে না। ইমন কিছু একটা আন্দাজ করে ফেলে। সে ভাবনায় পড়ে বলে, বিশেষ কাউকে দিবে বলে কিনলো, আর তোকে দিয়ে দিল? হ্যাঁ, বুঝছিস কিছু? কি বুঝেছিস তুই সেটা বল। আরে আমি ওনার বিশেষ স্টুডেন্ট রে, তাই তো আমাকে দিল। ইমন তার মাথায় একটা চাপড় মেরে বলে। তুই আসলে মাথা মোটা বলদ মেয়ে। ইরিন ঠোঁট উল্টে বলে, আমি কি করেছি? তুইও আমাকে বকছিস কেন? কারণ তুই যে মাথা মোটা তাই। বস, মাইয়া কিছু কম পড়ছে, এখনো প্রায় 10টার মতো মাইয়া লাগবে। তাহলে বিগ বসের কথা আমরা মায়াগুলোকে পাচার করে দিতে পারবো। তোদের যেসব ছেলেগুলোকে কাজে লাগিয়েছিস তাদের খবর কি? কয়েকটা পোলাও তো নিজের কাজে ভালো মতো শেষ করছে, তবে 2টা ছেলে এখনো খবর পায় নাই। ওদের খবর নে, তারা কিন্তু আমাদের ব্যাপারে সব জানে। তোদের দুর্বলতাকে হাত করে রেখেছিস তো। বস, একটা পোলার ছোট বোন আমাদের কাছে বন্দি আছে, আরেকটার বউ বন্দি আছে। গুড জব, যা সব ঠিকঠাক করে খবর দিবি। গতবারের মতন এবারও ট্রাফিকিংয়ে বাধা পড়লে সবার আমাদের আস্থা রাখবে না, তাই যা করার সাবধানে করতে হবে। রাত আরো গভীর হয়ে আসে। বাহিরে নিস্তব্ধতা, তবে সেই নিস্তব্ধতার মাঝে বাহিরের কোথাও যেন অশনি সংকেত মাথাচাড়া দিয়ে উঠেছে। সারোয়ার তার কাজের প্রচুর ব্যস্ত হয়ে পড়ে, ফলে রিদাকে সেভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এতে রিদার মন খারাপ হলেও সে সরাসরি অভিযোগ করেনি। সে বুঝতে পেরেছে সারোয়ার প্রচুর ব্যস্ত। রাতে বাসায় ফিরিয়েও লোকটা অনেক ক্লান্ত হয়ে যায়। কোনো রকম খেয়ে দিয়ে শুয়ে পড়ে। হৃদা সব গুছিয়ে এসে শুতেই আবারও তাকে বুকে আগলে রেখে ঘুমাবে। হয়তো সব সময়ের মতো ঘুমানোর আগে দুটো ভালো মন্দ কথা বলার সুযোগ হয় না, তাই বলে সারোয়ার তো তাকে ভুলে যায়নি, ঠিকই বুকে আগলে রেখে ঘুমাবে। সারোয়ারের এসব ছোট ছোট ভালোবাসার জন্য হৃদা কোনো অভিযোগ করার সুযোগ পায় না। সে এখানে এসেছে আজ সপ্তাহখানেক হয়ে গেছে। প্রথম দুদিন সারোয়ার একটু ফ্রি থাকলেও তারপর তার ব্যস্ততা শুরু হয়। হৃদা বুঝতে পারে কেন তার এমন সময় এখানে আসা নিয়ে সারোয়ার সন্তুষ্ট ছিল না। হৃদার রান্না শেখা এখনো চলছে, ঠিকই প্রতিদিন সে রান্না করছে, তবে কিছু না কিছু ভুল সে করবেই। তবে সারোয়ার সেসব নিয়ে রাগ না করে তার ভুলগুলো ধরিয়ে দেয়। যেহেতু সারা দিন কাজে থেকে তাকে শেখাতে পারছে না, তাই হৃদাকে বকাবকি করে মন খারাপ করায় না, উল্টো হৃদার উল্টোপাল্টা রান্না খেয়েই দিন কাটাচ্ছে। সারোয়ার অফিসে চলে যেতে হৃদা বোরিং ফিল করতে থাকে, তাই সে শাশুড়ির কাছে ফোন করে। সুরাইয়া বেগম ফোন ধরতেই সে সালাম দিয়ে কথা বলতে থাকে। এক পর্যায়ে যখন সে সারোয়ারের ব্যস্ততার কথা জানায়, তখন সুরাইয়া বেগম বলেন, তুমি বোঝো তাহলে আমি এখানে বসে ছেলেটার জন্য কতটা চিন্তা করতে থাকি। এমনও দিন যায় সে সারাদিন একবারও ফোন করে না, সারাদিন ক্লান্ত থেকে রাতে গিয়ে ঘুমিয়ে যায়। এদিকে যে টেনশনে আমার ঘুম উধাও, সেদিকে তার খেয়ালই থাকে না। আসলেই আম্মু, আজকাল আপনার ছেলের অনেক পরিশ্রম যাচ্ছে, রাতে এসে কোনো রকমে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। অন্তত তুমি সেখানে আছো বলেই আমার শান্তি। এই যে তোমার সাথে কথা বলে হলেও আমার ছেলেটার সব খবর পাচ্ছি।
তুমি সেখানে না গেলেও আমি নিজেই তোমাকে পাঠাতাম। ছেলে আমার একা থেকে কি খায় কি করে জানি না তো। তুমি মা সব সময় খবর দিও আমায়। আচ্ছা আম্মু, সকালে নাস্তা করেছিলেন আপনারা? ইমন ইরিন কোথায় ওরা? নাস্তা করেছি আমরা, ছেলে মেয়ে দুটো কলেজে গেছে। তুমি সকালে কি রান্না করেছিলে? হৃদা আমতা আমতা করে বলে, আসলে আম্মু, আজকে সকালে রুটি করেছিলাম, সাথে ছিল ডিমের তরকারি। মাশাল্লাহ, তুমি ছিলে বলে একটু ভরপেট খেয়ে গেল ছেলেটা, নয়তো সব সময়ের মতো পাউরুটি জুস খেয়েই দৌড় দিত। হৃদা আর বলে না তার কাণ্ড কারখানার কথা। সেসব শুনলেই তিনি নিশ্চয় বলবেন হৃদা যাওয়াতে সুবিধা হয়নি, বরং অসুবিধাই হয়েছে। এই তো সকালে এসে রুটির তো ডো বানাতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলেছিল, তখন সারোয়ার এসে ঠিকঠাক করে দিয়ে গেছে। আবার ডিম ঠিকঠাক সেদ্ধ না হওয়ায় ছিলতে পারছিল না, সেটাও সারোয়ারই করে দিয়েছে। বেচারা বিয়ে করে শান্তির বদলে আরো অশান্তি উপহার পেয়েছে। সারোয়ারের ভাগ্যের কথা চিন্তা করলে হৃদয়ের নিজেরই আফসোস হয়। শোনো মা, তোমার সাথে একটা কথা বলি, তোমার খালাতো ভাইয়ের সম্পর্কে। হৃদা নড়ে চড়ে বসে। হৃদান ভাই আবার কি করলো? জি আম্মু, বলুন। তোমার ভাই রিদানের সম্পর্কে আমাকে একটু ডিটেলসে বলিও তো, মানে আগে কোথাও পছন্দ ছিল কি না। একটা সম্পর্ক আগাতে হলে তো সব কিছু সম্পর্কে জেনে রাখা ভালো। আম্মু, সম্পর্ক আগানো মানে? আমি ঠিক বুঝতে পারছি না। সুরাইয়া বেগম মুচকি হেসে বলেন, তুমি মা আমার বাড়ির বউ, তোমার সাথে অবশ্যই সব শেয়ার করা উচিত। তুমি তো দেখছোই আমার মেয়েটা কতটা বাচ্চামো করে। কিছুদিন ধরে দেখছি রিদানের সাথে ভালোই কথাবার্তা হচ্ছে। ইরিন আবার রিদানের সকল কথাই শোনে। গত রাতে ইমনও এসে বলল একটু চিন্তা ভাবনা করতে। বুঝছই তো কি বলতে চাচ্ছি। এখনই পারিবারিকভাবে আগানোর আগে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি জানাবো না। হৃদা ব্যাপারটা বুঝতে পারে। একটা সম্পর্ক আগাতে হলে আগে নিজে থেকে সে বিষয়ের সকল খোঁজ খবর নিতে হয়। শুরুতেই পরিবারের সমৃদ্ধ নিয়ে গেলে পরে না আগালে বিষয়টা খারাপ দেখায়। তাই হৃদাকেই বলল সব যাতে খবর জেনে দেয়। হৃদা একটু সময় চেয়ে নেয়। তার তো হৃদানের সাথে সরাসরি কথা বলে নিতে হবে, তারপর না হয় শাশুড়িকে জানাবে। তারও আগে সারোয়ারের সাথে একটু কথা বলে নিতে হবে। হৃদা শাশুড়ির সাথে কথা বলে নিজের বাড়িতে ফোন দেয়। নওশিন বেগম ফোন ধরেই বলেন, তুই কেন গিয়েছিস ওখানে? এই ছোট বদমাশটাকে আমার কাছে ফেলে গেলি কেন? সাথে নিয়ে যেতে পারলি না? না কি আমার শান্তি তোদের সহ্য হয় না? হৃদা হকচকিয়ে খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমি আবার কি করলাম? তুই কেন করবি? তুই করলেও তোরটা জামাই দেখবে, কিন্তু ছেলেটা করলে তো সব আমাকেই দেখতে হবে। আরে তুবাই বা কি করলো? যায়নি কোচিংয়ে, গত 2 দিনই কোচিংয়ের কথা বলে বেরিয়েছে, যায়নি সেখানে, আজকেও যায়নি। তাই কোচিং থেকে ফোন এসেছে, পরপর 3 দিন কোনো খবরই নেই। কোচিংয়ে পরীক্ষা চলছে, আর আমার মেয়ে কোথায় গিয়ে হাওয়া খাচ্ছে কে জানে। হৃদা চমকে যায়। তুবা তো এমন মেয়ে না, সে পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস একটা মেয়ে। তার তো কোচিং বাঙ্ক করার কোনো কারণ নেই। ফোন করেছিলে আম্মু? করিনি, আবার ফোন ধরেনি। আচ্ছা, তুমি টেনশন করো না, আমি দেখছি হয়তো কোনো সমস্যা আছে। তুমি বকাবকি করো না, পরে ব্যাপারটা আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু বকাবকি করলেই দোষ। তোরা আমার আড়ালে যত আকাম করে চলবি, আমিও একটু কথা শোনালেই সব হিতে বিপরীত হয়ে যাবে। নওশিন বেগম আর কিছুক্ষণ বকবক করে ফোন কেটে দেন। হৃদয় একটু টেনশনে পড়ে যায়। মা ফোন রাখতেই সে তুবাকে ফোন করে। ফোন বাজছে ঠিকই, কিন্তু রিসিভ করছে না কেউ। হৃদয় কয়েকবার ফোন করে, কোনো রেসপন্স নেই। তার খুব ভয় লাগতে শুরু করে। সারোয়ারের থেকে শুনেছিল দেশের বিভিন্ন জায়গা থেকে নারীরা উধাও হয়ে গেছে। সারোয়াররা সেই বিষয় নিয়েই কাজ করে যাচ্ছে।
এখন তো না চাইতেও তুবাকে নিয়ে হৃদার টেনশন লাগতে শুরু করে। এমন কিছু হলো না তো? তুবা আজও পার্কে এসে বসে আছে, সাম্য আসবে তার সাথে দেখা করতে। গতকালকের আগের দিন সে সাম্যের সাথে দেখা করেছিল। সেদিন সাম্য তার সাথে মোটেও মিসবিহেভ করেনি, তার হাত ঠিকই ধরেছিল, তবে বাজে টাচ করেনি, শুধু তার হাত ধরে রেখে ঘুরেছিল। তারা দুজন একটা ক্যাফেতে গিয়ে বসে গল্প করেছিল। সাম্য বলেছে তার মা বাবা নেই, শুধু একটা ছোট বোন আছে। বোনের পড়াশোনার জন্য গ্রাম থেকে চলে এসেছে, এখানে এসে সে চাকরি নিয়েছে, তাদের কোচিংয়ে ক্লাস করায়। যদিও তুবা এখনো সাম্যর ক্লাস পায়নি, সাম্য নাকি আর্টসের স্টুডেন্টদের ক্লাস করায়, যার তার আর বোনকে একটা স্কুলে ভর্তি করিয়েছে। মেয়েটা নাকি অনেক ভালো স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়ে এবার, খুবই ভদ্র বোন তার। তারা দুই ভাই বোন এখানেই একটা বাসায় থাকে, আত্মীয় বলতে আর কেউ নেই তাদের। বাবা মায়ের সাথে সাথে সকল আত্মীয়রা উধাও হয়ে গেছে। সাম্যর ব্যাপারে এসব শুনে তোরার খুব খারাপ লাগছিল। পরিবার ছাড়া ছোট্ট বোনটাকে নিয়ে সাম্যকে অনেক কষ্ট করতে হয়, তবুও কেমন সব সময় হাসি খুশি থাকে মেয়ে ছেলেটা। তোরা সাম্যের জন্য অপেক্ষা করতে থাকে। লোকটা সব সময় দেরি করে আসে, আর সে মেয়ে হয়েও তাকে অপেক্ষা করতে হয়। তখনই দেখে সামনে থেকে সাম্য দৌড়ে আসে, তার পরনে একটা হুডি পরা। গতদিনও সে এভাবেই এসেছিল, যেন নিজেকে আড়াল করে রাখার চেষ্টা। সাম্য এসেই তুবার পাশে বসে পড়ে, পকেট থেকে দুটো চকলেট বের করে তুবার হাতে দেয়। তুবা রাগ করার সুযোগই পায় না। দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করতে যাবে, তখনই সাম্য বলে, এক প্রকার দৌড়ে এসেছি আমি, তোমার জন্য ফুল আনাই হয়নি। লাগবে না আমার। না লাগবে, একটু বসো এখানে, আমি এখনই আসছি। আজ তোমায় কিছু বলার আছে আমার, একটু অপেক্ষা করো। তুবার কিছু বলার আগে সে তার ফোনটা তুবার কোলের ওপর রেখে তাড়াতাড়ি করে দৌড়ে যায়। অগত্যা তুবা সেভাবেই বসে থাকে। সাম্যর আনা চকলেটটা খুলে খাওয়া শুরু করে, আর আশেপাশে তাকিয়ে সাম্যকে খুঁজতে থাকে। গেল তো গেলই, কাছে পিঠে কোথাও দেখা যাচ্ছে না। তুবা চুপচাপ বসে থাকে। তখনই তার লোকের ওপর রাখা সাম্যের ফোনটা ভাইব্রেট করে ওঠে। তুবা না চাইতেও ফোনটা হাতে তুলে নেয়। সেখানে একটা নাম্বার শো করছে, সেভ করা নেই। তুবার রিসিভ করে না, তবে পর মুহূর্তেই আবারও ফোন আসে। তুবা ফোনটা পাশে রাখতে গিয়ে আচমকা চাপ লেগে কল রিসিভ হয়ে যায়। সে বলতেই যায় ভুলে রিসিভ করে ফেলেছে, তখনও ওপাশ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসে। শালা শুয়োরের বাচ্চা, বইনের লাইগা কোনো মায়া দয়া নেই নাকি বইনের আমাগো কাছে দিয়া গেছোস আনন্দ ফুর্তি করার লাইগা। দেখ তোর সময় কিন্তু আর বেশি নেই, দুদিনের মধ্যে বসের মাইয়া লাগবো, দুদিন পরেই আমরা চালান দিমু। এর মধ্যে একটা মাইয়া ধইরা আইনা দিলে তোর বইনরে নিয়া যাইবি, নয়তো আমরা তোর বইনরে ব্যবহার করে ফেলুম। দেখতে কিন্তু হেব্বি সুন্দরী আছে মাইয়াটা, চড়া দামে বিক্রি করা যাইব। এখন বুঝা দেখ তুই কি করবি। আমার যা কোন কয়া ফেলছি, রাখলাম এখন। ওপাশ থেকে ফোন কেটে যায়। তুবা তখনও শক্ট হয়ে বসে আছে। তার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। ঠিক সে সময় সেখানে সাম্যের আগমন ঘটে। তুবা সাম্যকে দেখে চমকে ওঠে, পিছিয়ে যায়। তুবাকে ভয় পেতে দেখে সাম্য স্থির হয়ে যায়। তাকিয়ে দেখে তুবার পায়ের কাছে তার ফোনটা পড়ে আছে। সে নিচু ঝুঁকে তার ফোনটা হাতে তুলে নেয়। লক খুলতেই সামনে একটা মিস কল ভেসে ওঠে। এটা প্রথম কলটা যেটা তুবা ধরেনি, তবে পরবর্তী কলটা তো সে রিসিভ করে ফেলেছিল। সাম্য তুবার দিকে তাকাতেই তুবা আরো ভয় পেয়ে যায়। তার চোখে মুখে আতঙ্ক দেখা যাচ্ছে। তারা বর্তমানে পার্কের যে জায়গাটায় আছে সেখানটা বেশ নিরিবিলি জায়গা। যেহেতু তুবা সবার আড়ালে দেখা করতে এসেছে, তাই এমন নিরিবিলিতেই সেফ মনে করেছে। কিন্তু এখন সব জানার পর এই নিরিবিলি জায়গা যেন তার জন্য আতঙ্কের কারণ হয়ে ধরা পড়েছে।
সাম্য একটু এগিয়ে আসে তুবার দিকে। এতে তুবা ভয় পেয়ে আরো পিছিয়ে যায়। সাম্য আর আগায় না। হাতে থাকা ফুলের গুচ্ছটা তুবার দিকে বাড়িয়ে দেয়, তবে তুবা সেটা নেয় না। সে তার দুহাত দিয়ে দুপাশে জামা আঁকড়ে ধরে। ভয়ে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সাম্য একটু শ্বাস ফেলে ফুলের গুচ্ছটা পাশের সিটের উপর রেখে দেয়। তার হাতে আরেকটি ছোট্ট বক্স ছিল, সেটিও সে সিটের উপর রেখে দেয়। তারপর একটা বড় করে শ্বাস ফেলে তুবার দিকে তাকায়। জানি না কতটুকু শুনেছো তুমি, তবে আশা করছি যতটুকু জানার তা জেনে গেছো। এটাই সত্যি, হ্যাঁ, আমার বোন কারো কাছে বন্দি আছে, আর তাকে বাঁচাতে হলে আমায় লেনদেনের মতো প্রতিক্রিয়া যেতে হবে। একটা মেয়েকে দিয়ে আসবো, পাল্টা আমার বোনকে ফেরত আনতে হবে। তুবা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তাই বলে আপনি বোনকে বাঁচাতে আরেকটা মেয়েকে ব্যবহার করবেন? আমি অসহায় তুবা, আমার বোনটা ছাড়া আমার আর কেউ নেই। ওকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই তুবা। আপনি পাগল হয়ে গেছেন। আপনি তো পারতেন পুলিশের কাছে যেতে, ওদের সাহায্য নিতে। তা না করে কেন তাদের কথাই চলছেন আপনি? ওরা আমার বোনকে বন্দি করে রেখেছে, কোথায় রেখেছে আমি জানি না। আমার উপর তাদের নজরদারি চলছে। আমি কিছু করলেও আমার বোনকে মেরে ফেলবে তুবা। শ্যাম একটু এগিয়ে গিয়ে তুবার হাত ধরতে নেয়, তবে তুবা পিছিয়ে যায় আবারও। সে মানতেই পারছে না শ্যাম্য তাকে ব্যবহার করেছে, তাকে ভালোবাসেনি। হঠাৎ সে ভেঙে পড়ে, কাপা কণ্ঠে বলে, আমাকে কেন বেছে নিলেন আপনার টোপ হিসেবে সাম্য? আমি তো অভিনয় করিনি, আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে আপনি কেন এত যত্ন নিয়ে এতটা মায়া দেখিয়ে শেষে আমাকে এভাবে ভেঙে দিলেন? আপনার প্রতিটা কথা সবই কি মিথ্যে ছিল? একটুও কি ভালোবাসা ছিল না আপনার ভেতরে? তুবা কিছুটা থেমে পুনরায় কণ্ঠে ধীরতা রেখে বলে, আপনি বেঈমান, ধোঁকাবাজ, আর সবচেয়ে বড় কথা আপনি কখনোই আমার যোগ্য ছিলেন না। আপনার জন্য আমার হৃদয়ে আর কোনো জায়গা নেই, না ভালোবাসা না অপেক্ষা, শুধু শূন্যতা। আর সেই শূন্যতাটুকুই আমি খুব শীঘ্রই মুছে ফেলবো। আজ থেকে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই সাম্য। শ্যাম্য কি বলবে বুঝতে পারছে না। সে তো এমনটা চায়নি। সে একটা সাধারণ জীবন পার করতে চেয়েছিল, তবে বোনের মন রক্ষার্থে তাদের বান্দরবান ঘুরতে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। অধিক কৌতূহলী তার বোনটা নিজের ভুলে শত্রুদের পাল্লায় পড়ে যায়। সে অনেক খুঁজেও বোনকে পায় না। পুলিশে যোগাযোগ করলে জানায় 24 ঘন্টার আগে তারা মিসিং কেস নিবে না। সাম্য সব হারিয়ে পাথর হয়ে যায়। সারা দিন পেরিয়ে রাত হতেই তার কাছে একটা ফোন আসে। সেখান থেকেই জানানো হয় তার বোনকে বন্দি করে রাখা হয়েছে। প্রমাণস্বরূপ বোনের সাথে কথা বলিয়ে দেয় তাকে। বোনকে বাঁচাতে হলে তাকে এমন ডিলের মুখোমুখি হতে হয়, একটা মেয়েকে ধরে নিয়ে যেতে হবে, পাল্টা নিজের বোনকে সে ফেরত পাবে। অসহায় সাম্যকে তাদের কথা মেনে নিতে হয়। তুমি কি চাও এখন? আমাকে ধরে নিয়ে যাবে, ধরিয়ে দেবে ওদের কাছে? নিজের ছোট বোনকে বাঁচাতে আমাকে বলি পাঠা বানাবে? তবে অপেক্ষায় আছো কেন? আমি তো পাপ করেছি, তোমায় ভালোবেসে পাপ করেছি। এখন না হয় জীবন দিয়ে সেটা শুধরে নিব। হঠাৎই সাম্য এক পা পিছিয়ে যায়, তুবার দিকে তাকিয়ে বলে ওঠে, চলে যাও তুবা, এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। আজকের পর থেকে তো ভুলে যাও তোমার জীবনে সাম্য নামের কারো অস্তিত্ব ছিল। আমি একটু দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। তুবা থমকে যায়। সাম্য তাকে চলে যেতে বলবে, সেটা সে কখনো ভাবেনি। আদরের ভাই বোনের ভাগ্য কি আছে জানি না, তবে সিমরান কখনো জানতে পারে না অন্য কারো বিনিময়ে তাকে পেয়েছি আমি। সে আমায় কখনো ক্ষমা করবে না। চলে যাও তুবা, আমি নিজে থেকে তাদের কাছে মাথা নত করব। আর তাতেও বোনকে ফেরত না পেলে। বাসায় ফিরে তুবা মোটেও শান্তি পাচ্ছে না। সাম্য সেই অসহায় চেহারাটা এখনো তার চোখের সামনে ভাসছে। সে বাসায় ফেরার পর থেকে নওশিন বেগম ক্রমাগত বকাবকি করছেন। যতই বলুক বকবে না, তবুও মন মানছে না। তুবা আসার পর থেকে চুপচাপ আছে, কিছুই বলছে না।
তার এমন থমথমে চেহারা মায়ের মনকে আরো ব্যাকুল করে তুলছে। তুবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নওশিন বেগম হৃদাকে ফোন করেন। হৃদা সব শুনে বলে, আম্মু তুমি ফোনটা তোমার কাছে নিয়ে যাও, আর আমি যখন কথা বলবো তুমি তখন রুমে থেকো না, হয়তো তোমায় দেখে ভয় সব বলবে না। নওশিন বেগম মেয়ের কথা মতো ফোনটা তুবার কাছে ধরিয়ে দিয়ে চলে আসেন। তুবা ফোন কানে ধরতেই হৃদা বলেন, তোমার আমায় বলতো তোর কি হয়েছে, কোথায় ছিলি তুই? তুবা কিছুক্ষণ থেমে বলে ওঠে, তোমার কথাই ঠিক ছিল আপু, সাম্যকে আমি কিছুই চিনতে পারিনি। ও ওর ঠকিয়েছে আমায়, ও ভালো ছেলে না। হৃদা বলে, কিছু করেছে কি তোর সাথে, আমায় বল না সবটা, আমি সব ঠিক করে দেব। তুবা হঠাৎ ফুপিয়ে ওঠে। হৃদা একটু বিচলিত হয়ে পড়লে তুবা ধীরে ধীরে তাকে সব জানায়, এমনকি সাম্যর ব্যাপারে সে যা যা জানে সব বলে দেয়। এটাও বলে দেয় সাম্য কোন বিপদে পড়ে তার সাথে এসব করতে গিয়েছিল। হৃদা সব শুনে বোনকে শান্ত করে। তার খুব খারাপ লাগছিল। আজ সে বাসায় থাকলে তুবাটাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তবে ভাগ্য ভালো, ছেলেটা তার সাথে কিছুই করেনি। কিন্তু কেন করলো না? তার হাতে তো সুবর্ণ সুযোগ ছিল তুবাকে হাত করে নিজের বোনকে উদ্ধার করা। তা না করে তুবাকে ছেড়ে দেওয়া দেখে হৃদার বেশ চিন্তা হচ্ছে। এটা আবার অন্য কোনো ফাঁদ নয় তো? তোদের আগেই বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে। কোনো হিসাবের বাহিরে ছেলেদের কাজে লাগাস কেন? কোন হিসাবের বাইরে ছেলেদের কাজে লাগাস? তোদের জন্য আমাদের কোনো খবর লিক হলে বস কিন্তু একটাকেও ছাড়বে না। কিন্তু বস, আমরা কি করতাম কোন? এদিন যখন কয়েকটা মাইয়ারে গাড়িতে করে নিমো, তখন এই কন্তে 2টা মাইয়া আইয়া পরে আমাকে আসতে নাই। একটা বিয়েতা আরেকটা পিচ্ছি আইসিন। হেরা আমাকে ওর ব্যাপারে যাই না ফেলেছিল, দেখা আটকে রাখছিলাম। তো ভালোই হইছে, মেয়ে 2টা বাড়ি পাইছস, তাহলে আবার ছেলেদের কেন কাজে লাগলি? বস, এইবার তো বিগ বসে বেশি মাইয়া সাপ্লাই দিতে কইছে। আমরা এইখানতে সব মাইয়া ধরলে তো পুলিশের লিগর চোখে পড়ে যাবো। আবার আমরা এক সময় তো কয়েক জায়গায় থাকতে পারুম না। তাই পোলা 2টারে এমন অফার দিচ্ছি, বউ বোনেরে বাঁচাইতে যখন তারা মাইয়া ধইরা আইনা দিব, তখন মাইয়াডিরে নিয়ে পালা 2টারে শেষ করে দেব। একবারে লাটা চুকে যাবে। রহিমের কথা শুনে বসগোসের লোকটা একটু থামে, ভেবে চিনতে বলে, প্ল্যান তো ভালোই করছিলি, তবে ছেলেগুলো কোথায়? আমাদের কিন্তু কালকের পরের দিনই সাপ্লাই দিতে হবে। বস কিন্তু লেট পছন্দ করে না। বস, একটা ফোলাই তো নিজের কাম সাইরা ফেলেছে। বেশ সুন্দরী একখান মাইয়ারে পটাই আনছি, পোলাটারও ধৈরা রাখছি। তয় আরেকটা পোলায় এখনো খবর দিচ্ছি না। ওই ছেলে যদি পুলিশে জানিয়ে দেয় তখন কি করবি? পাইতো না বস, ওরে তো খালি বইনের লগে কথা কইয়াছি। তয় ওই ঠিকানা জানে না, আর কিছু কইতে গেলে বইনের আর পাইতো না। বইনের জানের মায়া তো আছেই না। দেখ, তোরা কি করবি আমি কিছুই জানি না। খালি সময় মতন সব মেয়ে না পেলেই মনে কর তোর কবর খোঁড়া হয়ে গেছে, মরার জন্য প্রস্তুত থাকিস। রহিম ভয়ে শুকনো ঢোক গিলে তারপর ফোন বের করে সাম্যর নাম্বারে কল দেয়। তবে সাম্যের নাম্বার বন্ধ দেখায়। রহিমের একটু ভয় লাগতে শুরু করে। শেষে নিজের অতিরিক্ত পাকনামির ফলে নিজের বিপদ নিজে ডেকে আনলো না তো। রাতে সারোয়ারে ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যায়। হৃদা ততক্ষণে বসে থাকতে থাকতে ঝিমোচ্ছিল। এমনি সারাদিন সারোয়ার বাসায় না থাকলে সে দুপুরে খাবারের পরে একটু ঘুমায়। তবে আজকে তুবার ব্যাপারটা নিয়ে টেনশন করতে করতে আর ঘুম আসেনি। সারা বিকাল তুবার সাথেই কথা বলেছে, মেয়েটাকে এসব নিয়ে ভাবতে মানা করেছে। হৃদার মতে যেহেতু সম্পর্ক বেশি দূর এগোয়নি, তাই তুবা পারবে সহজেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে।
তবে তোরা বোনের কথা সব শুনলেও নিজেকে সহজে মানিয়ে নিতে পারছে না। বারবার সামান্যর কথাগুলোই মনে পড়ছে। ছেলেটা কিভাবে পারলো তাকে ঠকাতে? কিছুদিনের ব্যবধানে ভালো মানুষই থেকে তার কদর্য রূপ প্রকাশ পেয়ে গেল। কিভাবে পারলো বোনের কথা বলে তার সাথে এমন নোংরামো করতে? তবে নিজের ছোট বোনের কথা বলার সময় শামর চেহারা এক্সপ্রেশন দেখে তুবার মোটেও মনে হয়নি সে মিথ্যা বলেছে। কেউ মিথ্যা বললে এতটা কষ্ট পেত না। শাম্যর চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে যা বলেছে সবই সত্যি বলেছে। বোনের কথা বলার সময় তার চোখ দুটো ছলছল করছিল। তবে যখনই তুবার মনে পড়ে শাম্য কেন তার সাথে বেইমানি করেছে, তখনই তার হৃদয়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অপরদিকে হৃদা তুবার কথায় ভাবতে থাকে হয়তো সম্পর্ক বেশি দিনের ছিল না। তবে তুবার বয়সী মেয়েরা হয় বড্ড আবেগী। যেখানে হৃদা তুবার বড় হয়েও অল্পতে ইমোশনাল হয়ে যায়, সেখানে তার বোন কতটা শক্ত থাকতে পারে তা তার জানাই আছে। তুবা নিজেকে যতটা শক্ত দেখাক না কেন, দিন শেষে সে নিজেও একটা মেয়ে। নয়তো তার মতো মেয়ের কখনো প্রেম ঘটিত বিষয়ে পিছলে পড়ার কোনো কথাই ছিল না। সারাটা দিন তুবার কথা ভেবেই হৃদার দিন কেটে যায়। রাতে 12টার দিকে সারোয়ার বাসায় ফিরলেই বরাবরের মতো হৃদা তাকে যতটা সম্ভব সেবা করে। সারোয়ার গোসল করে আসলে হৃদা খাবার বেড়ে দেয়। এতদিন সে রাতের খাবারের সময় সারোয়ার আসার অপেক্ষা করত। স্বামী আসলে একসাথেই রাতের খাবার খেত। এটা নিয়ে সারোয়ার তাকে বকাও শুনিয়েছে। তাকে বারবার বলেছে খিদে পেলে খেয়ে নিতে, তার জন্য অপেক্ষা করতে হবে না। তবুও হৃদা কথা শোনেনি। তবে আজকে সে অপেক্ষা করতে পারেনি। সারোয়ারের আসতে দেরি হওয়ায় তার আর নিজের প্রচন্ড খিদে পাওয়ার সে আগেই খেয়ে নিয়েছে। প্রতিদিনকার মতো স্বভাব বসত সারোয়ার বলে, তুমি বসে আছো কেন? নিজের জন্য খাবার বাড়ছো না কেন? হৃদা একটু মন খারাপ করে বলে, আমার না আজ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, আর আপনিও আসতে দেরি করছিলেন, তাই আমি আগেই খেয়ে ফেলেছি। সারোয়ার মাথা তুলে তার দিকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, এতদিন একটা কাজের কাজ করেছো, তোমায় তো আমি আগেই খেয়ে নিতে বলি। দরকার পড়লে আমি খাওয়ার সময় আবার কয়েক লোকমা খাবে। তোমায় তো খেতে না করোনি একবারও। সাথে সাথে হৃদার টেবিলের ওপাশ থেকে চেয়ার টেনে এনে সারোয়ারের পাশে বসে। তারপর কোনো কথা ছাড়াই মুখ খুলে হাঁ করে বসে। সারোয়ার প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরেই বুঝে যায় হৃদার এমন করার কারণ। তাই সে হেসে নিজের প্লেট থেকে এক লোকমা তুলে হৃদার মুখে নিয়ে দেয়। হৃদা এভাবেই সারোয়ারের কাছ থেকে খাবার নিয়ে মনের আনন্দে খেতে থাকে। সারোয়ার তাকে একবার দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। এভাবে হৃদার মুখে আবার লোকমা দেওয়ার সময় এক পর্যায়ে হৃদা তার আঙ্গুলে কামড় মেরে বসে। আচমকা কামড় খাওয়ায় সারোয়ার ব্যথায় মৃদু চিল্লিয়ে ওঠে। তা দেখে হৃদা হেসে ওঠে। আর হৃদার এমন বাচ্চামো দেখে সারোয়ারও হেসে ফেলে। একটু খুনসুটির পর হৃদা টেবিল অপারেশন সম্পর্কে কথা বলেছিল। হৃদা চুপচাপ পাশে বসে সেসব শুনছিল। সারোয়ারের মুখে নারী পাচার, পাহাড়ি এলাকা, বর্ডার এলাকা এসব শুনে হৃদার সামান্য কথাটাই মনে পড়ে। তার হঠাৎ মনে হয় সাম্য ছেলেটাও কি তবে এসবের সাথে যুক্ত? এটা নিয়ে সারোয়ারের সাথে কথা বলা উচিত। সারোয়ার কথা শেষ করে কেন ফোন রাখতেই হৃদা বলে, শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। পরে বলবে, আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু আমারটা ইম্পর্টেন্ট কথা। আর আমারটা তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হৃদা কিছু বুঝে ওঠার আগেই সারোয়ার তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। হৃদা সারা মুখে পরপর ঠোঁট ছুঁয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলে, আর কতদিন অপেক্ষা করাবে? আমার প্রতি তোমার মায়া হয় না? এভাবে কি বছর পার করে দেওয়ার ফোন দিয়েছ? কত মাস হলো আমাদের বিয়ের, আর তুমি এসে আমার কাছে সপ্তাহ পার হয়ে গেছে, আর অপেক্ষা করাতে চাও?
হৃদা সারোয়ারের বুকের মাঝে গুটিয়ে শুয়ে থাকে। সারোয়ারের কথাগুলো তার বুকের মাঝে কম্পন ধরিয়ে দিচ্ছে। সে সারোয়ারের পরনে টি শার্ট খামচে ধরে চুপচাপ শুয়ে থাকে। তার নীরবতা দেখে সারোয়ার বুঝতে পারছে না এটা সম্মতি নাকি অসম্মতির লক্ষণ। হৃদাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য সারোয়ার তার উপর থেকে উঠতে নেয়, তবে হৃদা তাকে ছাড়ে না। টি শার্ট খামচে ধরেই চোখ বন্ধ করে শুয়ে আছে। এতেই যেন সারোয়ার হৃদার মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে হৃদার ঠোঁটের একটা গাঢ় চুমু এঁকে তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সকাল সকাল হৃদা উঠে ফ্রেশ হয়ে চুলায় চা বসায়। এখানে এসে সে চা খাওয়া শিখেছে। তাদের পাশের বাসার একজন মেজরের সহধর্মিণীর সাথে তার পরিচয় হয়েছে। মহিলাটা বড্ড মিশুকে। যদিও হৃদা প্রথম একটু সংকোচ করেছিল, তবে সহজেই মিশে গেছে তারা। সারোয়ারকে এই বিষয়ে জানিয়েছে সে। পাশের বাসার মেজরকে সারোয়ার চিনে, তাই উনার ওয়াইফের সাথে মিশতে হৃদাকে বাধা দেয়নি। সারাদিন ঘরে বসে থাকার চেয়ে অন্য কারোর সাথে একটু কথাবার্তা বললেও মন হালকা থাকবে। সেই মেজরের ওয়াইফের থেকেই হৃদা চা খাওয়া শিখেছে। এখন সে প্রতিদিন ঘুম থেকে উঠে আর সন্ধ্যা একবার করে চা খাবে। এটা তার অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে। সে ভেজা চুলগুলো গামছায় মুড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বসায়। ফুরফুরে মেজাজে সে রান্নাঘরের জানালা দিয়ে বাহিরে তাকায়। এখানের জানালা থেকেও বাহিরের প্রকৃতি দেখতে হৃদার বেশ ভালো লাগে। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাহিরের প্রকৃতি দেখছিল। তখনই পেছন থেকে একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে। হৃদা চমকে ওঠে, বুঝতে পারে এই হাতের মালিক সারোয়ার ছাড়া আর কেউ নয়। সারোয়ার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলিয়ে দেয়। হৃদা তার পেটের ওপর রাখা সারোয়ারের হাত জোড়ায় হাত রাখলে সারোয়ার ঘুম ঘুম কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? তোমার কাছে না পেয়ে আমার ঘুমটাও ভেঙে গেল। হৃদা মৃদু স্বরে বলে, ঘুম ভেঙে গিয়েছে আমার, আপনি উঠলেন কেন? আমিই ডাকতাম আপনাকে। কি বানাচ্ছ? চা বানাচ্ছি, খাবেন নাকি আমার ঘুমোতে যাবেন আবার? হৃদার তার ঘাড়ে মুখ গুজিয়ে হালকা চুমু দিতে থাকে। হৃদা শিউরে উঠে সারোয়ারের হাত শক্ত করে ধরে ফেলে। সারোয়ার তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে বলে, আমি চা খাই না। তুমি বলছিলে বলে চা পাতে এনেছিলাম, নয়তো এসব আমার পছন্দ না। চা, সিগারেট এসব আমার কোনো আসক্তি নেই। সিগারেটের কথা মনে পড়তেই হৃদার মনে পড়ে রিদানের কথা। গতকাল তো মা ফোন করে রিদান আর ইরিনের ব্যাপারে কথা বললেন। এটা তো সারোয়ারকে জানানো উচিত। তারও আগে তুবার ব্যাপারটা জানাতে হবে। হৃদা বলতেই যাবে তখনই চায়ের পানি উতলিয়ে ওঠে। হৃদা তাড়াতাড়ি করে সারোয়ারকে সরিয়ে আগে চুলা বন্ধ করে। তারপর কাপে চা ঢালতে ঢালতে বলে, আর ঘুমোতে হবে না আপনাকে, যান ফ্রেশ হয়ে আসুন, আমার আপনার সাথে কথা আছে। গত রাতে তো বলতে দিলেন না। পেছন থেকে সারোয়ার মুচকে হেসে বলে, বলতে দেইনি কারণ আমার যে গুরুত্বপূর্ণ কাজ ছিল। আপনার গুরুত্বপূর্ণ হৃদা কথা শেষ না করে থেমে যায়। পিছু তাকিয়ে দেখে সারোয়ারের মুখে হাসি লেগে আছে। হৃদা লজ্জা পেয়ে নিজের কাজ করতে থাকে। সারোয়ার আর ডিস্টার্ব না করে মুখে মুচকি হাসি রেখে রুমে চলে আসে। সে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে হৃদা এখনো চা খাচ্ছে বসে বসে। সে বের হয়ে হৃদার পাশে বসে। হৃদা তার দিকে একবার তাকিয়ে ভেজা চুল দেখে পাশ থেকে তোয়ালে নিয়ে মাথা মুছে দিতে থাকে। এই সুযোগে সারোয়ার তাকে জড়িয়ে ধরে নেয়। হৃদা ছটফট করে সরে যেতে নিলেও সে ছাড়ে না, তাই হৃদা বাধ্য হয়ে বলে, আগে কথাটা তো বলতে দিন, অনেক গুরুত্বপূর্ণ কথা। সারোয়ার এক টানে তাকে কোলে বসিয়ে ঘাড়ে মুখ গুজে বলে, বলো তোমার গুরুত্বপূর্ণ কথা, আমি শুনছি। সারোয়ার তার কথার দিকে মোটেও মনোযোগী নয়, তাই হৃদা সারোয়ারের মনোযোগ আকর্ষণ করতে বলে, এটা বোধহয় আপনাদের পরিবারের অপারেশনে কাজে দেবে। আমি একটা উড়ো খবর পেয়েছি, আপনার কাজে হেল্প করবে এটা।
সারোয়ার সজাগ হয়ে যায় যেন। সে সিরিয়াস হয়ে মাথা তুলে হৃদার দিকে তাকায়। হৃদার কোমর জড়িয়ে ধরে বসিয়ে রেখে বলে, তুমি আমার কাজের সম্পর্কে সাহায্য করবে কিভাবে? কিসের নিউজ পেয়েছো তুমি? এতক্ষণে সারোয়ারকে সিরিয়াস হতে দেখে হৃদা হাঁপ ছেড়ে বাঁচে। তারপর একে একে তুবার সাথে ঘটা সম্পূর্ণ কাহিনী সম্পর্কে জানায়। সারোয়ার মনোযোগ দিয়ে সবটা শুনে বলে, তোমাকে এখানকার কথাই বলেছে ছেলেটা? আদৌ সব সত্যি বলেছে তো? আমার তো সন্দেহ হচ্ছে বোনকে বাঁচানোর জন্য ডিল করলো, আবার তোমাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিল। নাটকীয় কাহিনী নয় কি এটা? হৃদা একটু মুখ ফুলিয়ে বলে, দেখুন, নাটকীয় হোক বা সত্যি, আমার তুবা আমায় মিথ্যে বলেনি। আমি চিনি ওকে, ও এইসব সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করার মেয়ে না। তাছাড়া ও সত্যিই ছেলেটাকে ভালোবাসতো। আমি যখন অসুস্থ ছিলাম, আপনি ছুটিতে বাসায় গেলেন, তখন থেকে তুবার সাথে পরিচয়। আর আপনি তো বলেছিলেন তখন থেকেই এইসব মিসিং কেস ছিল, বলেননি আপনি? সারোয়ার একটু ভেবে বলে, তখন আমরা খবর পেয়েছিলাম এসবের। তবে সেদিন থেকে মাঝে প্রায় 2 মাসের মতো সময় পেরিয়েছে। এতদিনের মাঝে তার বোনকে পাচ্ছে না, সেসব নিয়ে কেন পুলিশ জানলো না? এটা অবাক বিষয় নয় কি রিতা? তোমার কাছে বিষয়টা খাপছাড়া লাগছে না? হৃদা এখন চুপ হয়ে যায়। সে আনমনে ভাবতে থাকে এসব। তুবা তাকে বলেছিল ছেলেটাকে প্রথম শেষ সেবারই দেখেছিল, তবে তাদের রিলেশন কতদিনের তা তো হৃদার জানা নেই। এসব নিয়ে কথা বলারও সময় হয়নি তার। তাড়াহুড়ো এখানে চলে আসায় তুবার সাথে বিস্তারিত কথা বলতে পারেনি। হৃদাকে এভাবে চুপ হয়ে যেতে দেখে সারোয়ার তার কোমরে মৃদু চিমটি কাটে। হৃদা লাফিয়ে উঠলে বলে, কোন ভাবনায় ডুবে গেলে? হৃদা নিজের কোমরে একটু হাত বুলিয়ে বলে, শুনুন, কিছু তো কাহিনী আছে এর মধ্যে। আমি বিস্তারিত তুবার সাথে কথা বলে জানাবো আপনাকে। তবে চাইলে আমি নিজে ওই বিষয়ে তোমার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আপনি নিজেই ওর কাছ থেকে ছেলেটার ব্যাপারে জানবেন। আপনাদের তো অনেক সোর্স আছে, সহজেই ছেলেটার খবর বের করে ফেলতে পারবেন। ওকে ম্যাডাম, আজকে সকালে কি বানাবেন? কালকের মতো রুটি বানাতে যাবেন না প্লিজ। অত শক্ত রুটি আমি আমার এই জন্মে খাইনি। হৃদা মুখ ফুলিয়ে বলে, কিন্তু আমি তো আম্মুকে এভাবে রুটির ডো বানাতে দেখি। আমি হয়তো পানি একটু বেশি দিয়েছিলাম, তবে শক্ত হলো কেন? কারণ তুমি ঠান্ডা পানিতে করেছিলে, গরম পানি ব্যবহার করলে রুটি নরম হতো। সারোয়ার যতটুকু জানে তাকে রান্নার কিছু খুঁটিনাটি টিপস দেয়। হৃদা সব জেনে রাখে। তারপর সে রান্নার জন্য চলে যায়। আর সারোয়ার তখন ফোন করে তার স্যারের সাথে কথা বলে। তার স্যারও জানায় আপাতত ছেলেটার খবর নিতে। তিনি বলেন, সারোয়ার কথায় আছে, যা রটে তা কিছু তো বটে। তাই আপাতত ছেলেটার খোঁজ নেওয়ার চেষ্টা করো। ছেলেটা ভুক্তভোগী হলেও আমরা তথ্য পাবো, আবার না হলেও কিছু না কিছু তথ্য পাবোই। হয়তো ছেলেটাও হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে যুক্ত। আমরা কাউকে সন্দেহের বাইরে রাখতে পারি না। এখন আমরা যতটুকু তথ্য পাবো ততটুকু আমাদের উপকারে আসবে। আর শোনো সারোয়ার, যেহেতু তোমার এক ফ্যামিলি মেম্বার এসবের সাথে জড়িয়ে পড়েছে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে সেই সাম্য ছেলেটার খোঁজ পাওয়ার আগে পর্যন্ত সাবধানে থাকতে হবে। জি স্যার, আমি সকল খবর নিয়ে জানাচ্ছি। সারোয়ার কথা শেষ করে রান্নাঘরে যায়। হৃদা তখন গরমে ঘেমে রান্না করছে। সারোয়ার কিছুক্ষণ সাহায্য করার নাম করে হৃদাকে জ্বালায়। হৃদাকে অন্যার এক অংশ নিয়ে তার ঘামে ভেজা ঘাড় গলা মুছে দেয়, আবার পেছন থেকে জড়িয়ে ধরে গলা ঘাড়ে চুমু খায়। কাজের মাঝে ডিস্টার্ব করায় হৃদা সেসবে তিক্ত বিরক্ত হয়ে চিৎকার করে। আর সারোয়ার সেসব উপভোগ করতে করতে তার কাজ চালিয়ে যায়। হৃদার এমন রেগে উঠে চিৎকার করাও তার কাছে মধুর সুরের মতো লাগছে। সকালের খাবারের সময় হৃদা সারোয়ারকে বলে, আচ্ছা, আপনার বিয়ের খবর কি সবাই জানে? জানিয়ে দিয়েছেন আপনি বিবাহিত? জানিয়েছে বলে খুশি হবে, নাকি জানাইনি বলে খুশি হবে? জানালেই খুশি হব। এমনও তো হতে পারে আপনাদের কোনো মেয়ে সদস্য আপনাকে পছন্দ করে, তাই বিবাহিত জানিয়ে দিলেই খুশি হব আমি। বাহ, জেলাস! একসময় যাকে বিয়ে করতে চাওনি, আজ তার জন্য জেলাস হয়ে যাচ্ছ? ওসব তো অতীত, বর্তমানে আপনি আমার স্বামী, জেলাস তো হবই। সারোয়ার হেসে ফেলে, তারপর হঠাৎই দুষ্টুমি করে বলে ওঠে, বুঝলে, কিছুদিন ধরে অনেক স্ট্রেস যাচ্ছিল।
এনার্জির লেভেল যেন ডাউন হয়ে যাচ্ছিল। তবে গত রাতের পর থেকে আপাতত এনার্জি ফিরে পেলাম। আশা করি এখন বেশ স্বস্তিতে কাজ করতে পারবো। হৃদা লজ্জায় পড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে খেতে থাকে। তাকে লজ্জা পেতে দেখে সারোয়ারও হেসে ফেলে। তারপর মনে মনে বলে, এখন যে তোমায় বাড়ি ফিরতে হবে রিতা, তোমায় এভাবে বাসায় একা রেখে আমি বাইরের শান্তিতে কাজ করতে পারবো না। তবে আমার কাছে যে দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে সেফ রাখা আমার দায়িত্ব, তেমনি আমার চাকরিও আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমায় বাড়িতে পাঠিয়ে দিতে পারলে আমি এখানে স্বস্তিতে নিজের কাজ সম্পন্ন করতে পারবো। একটা রাস্তার মোড়ে সাম্য বসে আছে। তার মস্তিষ্ক জুড়ে শুধু তুবাই ভেসে বেড়াচ্ছে। মেয়েটাকে এভাবে ঠকানোই সাম্য নিজেও স্বস্তি পাচ্ছে না। বারবার তুবার কান্না ভেজা মুখটাই নিজের চোখের সামনে ভেসে উঠছে। অনেকে বলে প্রেমে পড়তে অনেক দিন বা অনেক বছর লাগে না, কয়েকটা মিনিটই যথেষ্ট কারো প্রেমে পড়ার জন্য। তবে তার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। সে তো প্রেমে পড়েছে ধীরে ধীরে, ঠকানোর উদ্দেশ্যে গিয়ে ভালোবেসে ফিরে এসেছে। তাই তো পারেনি বোনের দোহাই দিয়ে তুবার ক্ষতি করতে। নিজে এখন সর্বোচ্চ চেষ্টা করবে বোনকে বিপদ থেকে বাঁচিয়ে আনতে। আর না পারলে বোনের সাথে নিজেও নিঃশেষ হয়ে যাবে। সাম্য তোমার কান্না ভেজা মুখটা স্মরণ করে আনমনে বলে ওঠে, ভালো তো আমিও বেসেছিলাম তুবা। হয়তো আমার জীবনে এমন কোনো পাপ করেছিলাম যার কারণে আজ আমি সর্বহারা হয়ে গেলাম। ভাগ্য থাকলে আমাদের হয়তো আবারও দেখা হবে। তখন তুমি থাকবে সুখী সংসারে, আর আমি পথহারা পাগলের বেশে। সারোয়ার হৃদার থেকে নাম্বার নিয়ে তুবাকে ফোন করে। অচেনা নাম্বার দেখে তুবা ভাবে হয়তো সাম্য কল করেছে তাকে। এক মুহূর্তের জন্য সে আশার আলো খুঁজে পায়। পরে মনে পড়ে সাম্যর উদ্দেশ্য ঠিক ছিল না। সে তাকে ভালোবাসেনি, তাকে ঠকিয়েছে। তাই সে ফোন রিসিভ না করে কেটে দেয়। ফোন কেটে যেতেই সারোয়ার আবারও কল দিয়েছিল। তুবা ধরেনি। বেচারা সারোয়ার দীর্ঘশ্বাস ফেলে। তুবা এভাবে ফোন রিসিভ না করায় হৃদা মিটিমিটি হাসছিল। তাকে দেখে সারোয়ার বলে, তোমার বোন আসলে কোনো সাধারণ মেয়ে না। চালাকও বলতে পারি না, আবার বোকাও বলতে পারি না। তোমার বোনকে চেনা দায়। দাও তোমার ফোন, বোনের নাম্বার দেখলে নিশ্চয়ই কল রিসিভ করবে। হৃদা হেসে নিজের নাম্বার থেকে তুবাকে কল করে। আর তখন সাথে সাথেই তুবা রিসিভ করে। হৃদা বলে, তোর দুলাভাই ফোন করছিল, নে তোর সাথে কথা বলবে। তুবা না করতেই যাবে, হৃদা তখনই সারোয়ারের কাছে ফোন ধরিয়ে দেয়। সারোয়ার তুবার সাথে সাথে সাম্যর ব্যাপারে কথা বলে। তুবার প্রথমে একটু সংকোচ হচ্ছিল এসব নিয়ে কথা বলতে। তবে সারোয়ারের বড় ভাইয়ের মতো কথা শুনে তুবা সব বলে দেয়। সাম্যর ব্যাপারে যতটুকু জানে সবটুকুই তুবা জানিয়ে দেয়। তখনই জানা যায় সাম্যর সাথে তুবার রিলেশন বেশি দিনের নয়। কথাবার্তা মাস খানিকের মতোই হয়েছে। তবে এর মাঝে সাম্য কয়েকদিন উধাও ছিল, কোনো খোঁজ খবর ছিল না। তবে সাম্যর ফেরার পর হঠাৎই তুবাকে প্রপোজ করে বসে। আর তুবা যেহেতু আগে থেকে সাম্যর প্রতি দুর্বল হয়ে পড়েছিল, তাই সহজেই একসেপ্ট করে নেয়। রিলেশন শুরু হওয়ার পর থেকে তাদের কথাবার্তা চলতে থাকে। তবে কখনো তুরা বুঝতেই পারেনি সাম্যের আসল উদ্দেশ্য। হৃদা চলে আসার পর তারা দেখা করেছিল। প্রথম দেখা করার দিন সব ঠিক থাকলেও শেষবারের সময় তুবা সব জেনে যায়। সাম্য থাকে কোথায়? ওর বাসা কোথায়? জানি না ভাইয়া, আমি প্রথম যেদিন ওকে আমাদের এলাকায় দেখেছিলাম ভেবেছিলাম এখানেই বাসা। তবে সে এখানে তার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। আসল বাসার ঠিকানা জানি না। সাম্যর নাম্বারটা আমায় দিও, আর এর মধ্যে ছেলেটা কোনো যোগাযোগ করার চেষ্টা করলে আমায় জানাবে। তুবার সাথে কথা বলে সারোয়ার সাম্যের নাম্বারটা একটা অফিসারের কাছে পাঠিয়ে দেয়। ছেলেটার বর্তমান লোকেশন জানার জন্য সাম্যকে ফেলে অনেক কিছুই জানা যাবে। না জানা গেলেও ছেলেটাকে কাজে লাগিয়ে নিজেদের কাজ সফল করা যাবে। সব কাজ শেষ করে সারোয়ার হৃদাকে জানায়, আজকে আমি কাজ থেকে ছুটি নিয়েছি, তোমায় আগে জানানো হয়নি। হৃদার চোখ মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে। সে খুশি হয়ে বলে, তাহলে আজ সারাদিন আপনি আমার সাথে বাসায় থাকবেন? বাসা থেকে কি করব? আবারও কেচেমুচে করতে চাও নাকি? বেশ স্ট্রং তো তুমি।
হৃদা লজ্জায় লাল হয়ে যায়। সে মুখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে, আপনি অনেক অসভ্য হয়ে গেছেন। আমি অসভ্য? রাতের কথাগুলোর উচ্চারণ করলাম না। হৃদা লজ্জা পেয়ে উঠে চলে যেতে নেয়। সারোয়ার পেছন থেকে তার হাত ধরে আটকে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর ঘাড়ে থুতনি চেপে কোমর পেঁচিয়ে ধরে হেসে বলে, ঠিক আছে, আর মজা করলাম না। একটু নরম কণ্ঠে বলে, আজকে তোমায় নিয়ে ঘুরতে যাব। আমার কাছে এসছে অনেকদিন হলো। পরেতে বলবি এখানে শুধু বোরিং লাগে। এটা ঘুরিয়ে আনা তো আমার দায়িত্ব। হৃদার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে পিছু ঘুরে সারোয়ারের মুখোমুখি হয়ে বলে, সত্যি ঘুরতে নিয়ে যাবেন? কোথায় যাব আমরা? কাছে পিঠে কোথাও। দিনকাল ভালো না, বেশি দূরে যাওয়া ঠিক হবে না। হৃদা খুশি হয়ে হঠাৎই সারোয়ারের গালে চুমু দিয়ে দেয়। তারপর খুশিতে বলে, এই জন্যেই আমি আপনাকে এতটা ভালোবাসি। আপনি সত্যি অনেক ভালো। সারোয়ার একটু থমকে যায়, পরক্ষণেই মুখে হাসি ফুটিয়ে বলে, আমি অনেক ভালোবাসি তোমায়। তোমার থেকে একটু বেশি ভালোবাসি। না, আমি বেশি ভালোবাসি। তো প্রমাণ দেখাও। কিভাবে প্রমাণ দেখাবে বুঝতে না পেরে হৃদা বলে, আপনি যে বেশি ভালোবাসেন বললেন, সেটার প্রমাণ দেখান। সারোয়ার সাথে সাথেই তার ওষ্ঠ মিলিয়ে দেয়। হৃদার চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর সারোয়ার তাকে ছেড়ে বলে, এখন তুমি প্রমাণ করে দাও তোমার ভালোবাসা। হৃদা সারোয়ারকে দু হাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ফেলে। লজ্জায় তার গাল কান গরম হয়ে গেছে। সে মিনমিন করে উত্তর দেয়, আপনি সব সময় খালি সুযোগ খুঁজেন। আপনি ভালো না একদমই। আমি ভালোবাসি না আপনাকে। সারোয়ার জোরে হেসে ফেলে। দুই হাতে হৃদার মুখ তুলে এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিতে থাকে। নরম সুরে বলে, আজকে শাড়ি পরবে একটা। বিয়ের দিন শুধু তোমায় শাড়ি পরা দেখেছিলাম। আর এদিন এমনি জন্মদিনে তো কাছে থেকে দেখতে পারলাম না। আজ তোমায় মন ভরে দেখতে চাই, পারবে না? হৃদা উপর নিচ মাথা নাড়ায়। সে তার স্বামীর কথা রাখবে। তারপর মলিন মুখে বলে, আমি শাড়ি পরতে জানি না। আমি পরিয়ে দেব। আপনি পারেন পরাতে? কোথায় শিখলেন? হৃদাকে চোখ ছোট ছোট করে প্রশ্ন করতে দেখে সারোয়ার হেসে বলে, মনে আছে কি না? তো চেষ্টা করতে তো দোষ নেই। এদিন যখন অনেক ছোট ছিল তখন আম্মুর ওড়না এনে আমায় ধরিয়ে দিয়ে বলতো ওকে পরিয়ে দিতে। আমিও শাড়ির মতো করে পরিয়ে দিতাম। মাঝে মাঝে তো ইমনকেও শাড়ি পরিয়ে ছবি তুলতাম। বেচারা ছোট ছিল বলে প্রতিবাদ করতে পারতো না। এখনও আমার কাছে ছবি আছে ওদের। আগের কথা তুললে ইমন এখন গাল ফুলিয়ে বসে থাকে। হৃদা মাঝে মাঝেই সারোয়ারের কাছ থেকে তাদের অতীতের বিষয় জানতে চায়। সারোয়ারও সময় পেলে টুকটাক জানায় তাকে। তাদের অতীত জীবন তো ততটাও সুখের ছিল না। অনেক কষ্ট করেছে তারা। তার শ্বশুরের মৃত্যুর পর শাশুড়ি মা অনেক কষ্টে তাদের লালন পালন করেছেন। নানার বাড়ি থেকেই সারোয়ার পড়াশোনা করেছে। তারপর তার চাকরি হওয়ার বছর 3 পরে নানা মারা যান। তারপরেই বাবার জমানো টাকা আর নিজের পরিশ্রমে তারা বাড়ি করে পার্মানেন্ট থাকা শুরু করেছে। ওসব কথা বলতে গেলে সারোয়ারেরও মন খারাপ হয়ে যায়। তাই হৃদা সহজে সেসব জানতে চায় না। তবে সারোয়ার নিজে তার ভাই বোন মায়ের সাথে কাটানো ঘটনাগুলো নিজের আনন্দেই হৃদার সাথে শেয়ার করে। ছোট থেকে ইরিন কিভাবে করে ইমনকে কোন ঠাসা করে রাখতো সেসব বলতে গেলে সারোয়ার নিজেই খুশি হয়ে যায়। আর হৃদাও খুশি মনে সেসব উপভোগ করে। বিকালে তৈরি হওয়ার সময় ঘরের ভেতর যেন এক ঘূর্ণিঝড় চলে যায়। দুজনে মিলে কত শত কাহিনী করে তারপর হৃদা শাড়ি পরে। এই শাড়ি পরাকে হৃদার কাছে ঝামেলা ছাড়া আর কিছুই মনে হয়নি। তবে সারোয়ার চেয়েছে বলে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। তারপর বিকালে সারোয়ার তাকে নিয়ে বেরিয়ে পড়ে। ক্যান্টনমেন্টের ভেতরে এখনো কোথাও হৃদার যাওয়া হয়নি। হৃদা সেসব দেখতে চাইলে সারোয়ার বলে, আগে চলো বাইরে থেকে ঘুরে আসে, তারপর ভেতরে সব তোমায় এক ঝলক ঘুরিয়ে নেব। বউনে ঘোরাঘুরি অবস্থায় পরিচিতি কেউ দেখে ফেললে লজ্জায় পড়তে হবে। হ্যাঁ, লজ্জার কি আছে এতে? বারে পরে তারাতে বলবে মেজর সারোয়ার বউ নিয়ে ঘোরাঘুরি করার জন্য একদিন ছুটে নিয়েছেন। এটা লজ্জার নয় কি? ঢং। মনে হয় আর মানুষের বউ নেই। তাদের তো আমার বউয়ের মতো এত বাচ্চা বউ নেই। চলো তাড়াতাড়ি, সময় থাকতে থাকতে সূর্যাস্ত দেখে আসে।
বিকেলের সোনালি আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। আকাশে কমলা লাল রং মিশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিয়েছে। গাড়িটা শহরের একটু নিরিবিলি দিক দিয়ে এগিয়ে যায়। হৃদা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। বাতাসে তার আঁচল উড়ছে, চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে। সারোয়ার এক ঝলক তাকিয়ে আবারও রাস্তার দিকে মন দেয়, কিন্তু চোখে সেই মৃদু হাসি লেগেই থাকে। হঠাৎই মৃদু স্বরে বলে ওঠে, এই অপরূপ দৃশ্যটা আমি চিরদিন দেখে যেতে চাই। অনেক মিস করবো তোমায়। হৃদা শুনে বলে ওঠে, এমনভাবে বলছেন যেন আমি চলে যাচ্ছি কোথাও। এখন থেকে প্রতিদিন আমায় নিয়ে ঘুরতে বের হবেন, তবেই না এই অপরূপ দৃশ্যটা উপভোগ করতে পারবেন। সারোয়ারের কথার মানেটা হৃদা বুঝতে পারে না, তাই তো সে সহজেই হেসে নিজের উত্তর দিয়ে দেয়। তবে সারোয়ারের বুকটা ভারী হয়ে যায়। এক অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে ওঠে, যেন মনে হচ্ছে আজকের পরে এমন দিন আর আসবে না। তাই শেষবারের মতো এমন দিনটা তার মন ভরে উপভোগ করা উচিত। গাড়িটা একটা খোলা জায়গায় থামে। সামনের বিস্তৃত নদী, তার উপর ডুবে যাওয়া সূর্যের আলো, একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ। হৃদা নামতেই চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। ওয়াও, জায়গাটা কত সুন্দর। সারোয়ার ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। তোমার মতো সুন্দর না? হৃদা হেসে ওঠে। একটু আশেপাশে তাকিয়ে সে লোক সংখ্যা কম দেখে প্রকৃতির উদ্দেশ্যে দু হাত মেলে ধরে। বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে। গাড়িতে আস্তে আস্তে তার চুলের বাঁধন খুলে গেছে, খোলা চুলগুলো বাতাসে উড়ছে। এমন মোহনীয় দৃশ্য দেখে সারোয়ার থমকে তাকিয়ে থাকে। এই সামান্য কয়েকটা দিন সারোয়ারের জীবনের বেস্ট সময় ছিল। হৃদার উপস্থিতিতে তার কখনো একাকী ফিল হয়নি। মেয়েটাকে কিভাবে সে বলবে আবারও বাড়ি ফিরে যেতে? এমনিতেই সে যেতে চায় না। যখন জানবে তাকে আজ ঘুরতে নিয়ে আসার পেছনের একটাই কারণ, তাকে কালকেই বাড়ি ফিরে যেতে হবে, মেয়েটা পারবে তো মেনে নিতে? সারোয়ার হঠাৎই খেয়াল করে দুহাত উঁচু করে মেলে ধরায় হৃদার কোমরের এক পাশ থেকে তার খালি কোমর দেখা যাচ্ছে। হৃদা প্রকৃতির সাথে সময় কাটাচ্ছে, এটা যেন সারোয়ারের পছন্দ হলো না। সারোয়ার হঠাৎই তার পাশে দাঁড়িয়ে টুক করে কোমরে চিমটি মেরে বসে। হৃদা ব্যথা পেয়ে হাত নামিয়ে কোমরে রাখে, তেজ ভরা কণ্ঠে বলে, এটা কি করলেন?